দেখো প্রশ্নটা হচ্ছে বলছে 1.5 লিটার আয়তনের একটি পাত্রে 2.75 মোল নাইট্রোজেন এবং 5.85 মোল হাইড্রোজেনকে নিয়ে এটা এর বিক্রিয়া নাইট্রোজেনের 12% অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়, কেসি বের করতে বলছে। তো দেখো কেসি বের করতে হলে এই যে নাইট্রোজেনের, দেখো এখানে লেখা আছে যেটা নাইট্রোজেনের 12% বিয়োজিত হয়, এটা হচ্ছে নাইট্রোজেনের বিয়োজন মাত্রা দেওয়া। এখানে যে লিখছে নাইট্রোজেনের 12% বিয়োজিত হয়, এটা হচ্ছে নাইট্রোজেনের বিয়োজন মাত্রা। আমরা বিক্রিয়া নিয়ে শুরু করি। দেখো বিক্রিয়ার শুরুতে বলে দিছে নাইট্রোজেন আছে আমার 2.75 মোল আর হাইড্রোজেন আছে 5.85 মোল। যদি বলে না দেয় তখন আমি আমার ইচ্ছা মতো ধরতে পারতাম, কিন্তু এখানে যেহেতু বলে দিছে তো আমি ইচ্ছা মতো ধরতে পারবো না। নাইট্রোজেন কত দেওয়া আছে? 2.75 মোল আর হাইড্রোজেন দেওয়া আছে 5.85 মোল। আর আমরা জানি বিক্রিয়ার শুরুতে উৎপাদ থাকে 0। তো এখন আমরা ধরে নিলাম যে নাইট্রোজেন এক্স পরিমাণ বিয়োজিত হয়। যেহেতু আমার নাইট্রোজেনের বিয়োজন মাত্রা দেওয়া আছে, যা কাজ হবে সব নাইট্রোজেন নিয়ে, তো আমরা ধরে নিলাম যে নাইট্রোজেন হচ্ছে এক্স পরিমাণ বিয়োজিত হয়। তাহলে সিলো 2.5 বিয়োজিত হয়ে গেলে এক্স পরিমাণ, তাহলে অবশিষ্ট থাকবে সাম্যাবস্থায় অবশিষ্ট থাকবে হচ্ছে 2.75 মাইনাস এক্স। তো এখন দেখো নাইট্রোজেন যদি আমার একটা বিয়োজিত হয়, হাইড্রোজেন বিয়োজিত হওয়া লাগবে 3টা, কারণ নাইট্রোজেন আর হাইড্রোজেনের অনুপাত হচ্ছে 1:3। তাহলে আমার নাইট্রোজেন যদি আমার এক্স পরিমাণ বিয়োজিত হয়, হাইড্রোজেন বিয়োজিত হবে 3x পরিমাণ। তাহলে সিলো 5.85 বিয়োজিত হয়েছে 3x পরিমাণ, তাহলে অবশিষ্ট আছে 5.85 মাইনাস এক্স। এরপরে দেখো নাইট্রোজেন যদি একটা বিয়োজিত হয়, অ্যামোনিয়া উৎপন্ন হবে 2টা। তো নাইট্রোজেন যদি আমার এক্স পরিমাণ বিয়োজিত হয়, অ্যামোনিয়া উৎপন্ন হবে 2x পরিমাণ। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার এটাকে আমরা বিয়োজন মাত্রায় কনভার্ট করব। তো আমরা জানি যে বিয়োজনের মাত্রা আর বিয়োজনের পরিমাণের সূত্র আমরা জানি x ইকুয়াল টু হচ্ছে জানি n আলফা। তো এখানে আলফা মানে হচ্ছে বিয়োজন মাত্রা, যেটা দেওয়া আছে 12%। তো আমরা আলফা ইকুয়াল টু 12% মানে হচ্ছে 12/100 বা 0.12। তার মানে আলফার মান হচ্ছে 0.12। এটা তো বুঝছি যে নাইট্রোজেনের বিয়োজন মাত্রা 12% দেওয়া আছে, 12% মানে হচ্ছে 12/100। তো সেখান থেকে আমি পাইছি হচ্ছে 0.12। এখন এই এনটা হচ্ছে যার বিয়োজন মাত্রা দেওয়া থাকবে তার প্রারম্ভিক মোল সংখ্যা। যেহেতু আমার নাইট্রোজেনের বিয়োজন মাত্রা দেওয়া আছে, তো নাইট্রোজেনের প্রারম্ভিক মোল সংখ্যা হচ্ছে 2.75। তো আমি এখানে n এর জায়গায় 2.75 বসাবো। এখান থেকে আমরা বসাবো 2.75 আর আলফার জায়গায় বসাবো 0.12। তাহলে এখান থেকে আমরা x এর মানটা দেখো পেয়ে যাব। তাহলে 2.75 গুণ 0.12 তার সাথে হচ্ছে 0.33, তার মানে x এর মান হচ্ছে 0.33। তো এখন বসায় দাও, বসা দিলে কি হবে? 2.75 মাইনাসের 0.33, 5.85 মাইনাসের 3 গুণ 0.33, আর এখানে হবে 2 গুণ 0.33। এটা বুঝছো কিনা দেখো। বুঝছো এটা? তো এখন বিয়োগফলটা খালি লিখে ফেলি। দেখো 2.75 মাইনাসের 0.33, 2.42, এটা হচ্ছে 2.42 আর এটা হচ্ছে 5.85 minus 3 into 0.33, 4.86, এটা হচ্ছে 0.66।
তাহলে সাম্যাবস্থায় যেটা আছে এটা হচ্ছে আমাদের নিয়ে কাজ, এই নিচের লাইনটা নিয়ে আমাদের কাজ। তো এখন আমাকে যেহেতু প্রশ্নে কেসির মান বের করতে বলছে, তো আমরা কি করব, ঘনমাত্রা লাগবে। তো এখানে যেগুলো পাইছি এগুলো হচ্ছে মোল সংখ্যা। এই মোল সংখ্যাকে যদি আমি পাত্রের আয়তন দিয়ে ভাগ দিয়ে দিই তাহলেই কিন্তু আমরা ঘনমাত্রা পেয়ে যাব। তো এখন দেখো এটাই করব। তাহলে আমরা যদি নাইট্রোজেনের ঘনমাত্রা বের করতে চাই, তো নাইট্রোজেনের আছে হচ্ছে 2.42, লিখলাম 2.42, আর পাত্রের আয়তন দেওয়া ছিল 1.5। তাহলে এটা হচ্ছে আমি নাইট্রোজেনের ঘনমাত্রা পাইলাম। এবার যদি আমরা হাইড্রোজেনের ঘনমাত্রা বের করতে চাই, হাইড্রোজেন সাম্যাবস্থায় আছে হচ্ছে 4.86, লিখলাম 4.86, ভাগ হবে পাত্রের আয়তন দিয়ে। এরপরে ধরো আমরা অ্যামোনিয়ার ঘনমাত্রা যদি বের করতে চাই, অ্যামোনিয়া আছে হচ্ছে 0.66 আর পাত্রের আয়তন হচ্ছে 1.5। তো এখন খেয়াল করে দেখো আমরা সবগুলোরই ঘনমাত্রা পেয়ে গেছি। এবার কেসি সমীকরণ লিখে শুধুমাত্র মানগুলো বসায় দিব। এবার কেসি সমীকরণটা লিখে মানটা বসায় দিব জাস্ট। এখানে আমরা যদি কেসি লিখি তাহলে কেসি ইকুয়াল টু উপরে হবে উৎপাদের ঘনমাত্রা, নিচে হবে বিক্রিয়কের ঘনমাত্রা। এখন হাইড্রোজেনের সামনে যেহেতু 3 আছে এটার উপর পাওয়ার 3 দিব, অ্যামোনিয়ার সামনে যেহেতু 2 আছে পাওয়ার 2 দিব। এবার মানগুলো বসায় দিলে অঙ্ক শেষ। তো এই মানগুলো তো জানোই, দেখো নাইট্রোজেনের ঘনমাত্রা আমরা জানি, হাইড্রোজেনের ঘনমাত্রা জানি, অ্যামোনিয়ার ঘনমাত্রা জানি। তো এই মানগুলো আমরা এখানে বসাবো, বুঝছো কিনা? ওকে, বাকিরা বুঝছো সবাই? শুধু মান বসাবো আর কিছু না, মান বসাবো আর কিছুই না। ওকে, এরপরে দেখো আমরা আরেকটা ম্যাথ দেখি। এবার দেখো বলছে প্রশ্নে 27 ডিগ্রি উষ্ণতায় এবং 1 অ্যাটমসফিয়ার চাপে N2O4 এর 20% বিয়োজিত হয়, কেপির মান কত? তারপরে বলছে 0.1 অ্যাটমসফিয়ার চাপে বিয়োজন মাত্রা কত। এখানে খেয়াল করো 1 অ্যাটমসফিয়ার চাপে বিয়োজন মাত্রা দেওয়া আছে 20%, তোমাকে প্রশ্নে বের করতে বলছে 0.1 অ্যাটমসফিয়ার চাপে বিয়োজন মাত্রা কত। তো আমরা ফার্স্টে কেপির মানটা বের করি, তারপর বাকিটা দেখতেছি। হ্যাঁ, আমরা মনে রাখবো কেপির মান তাপমাত্রা চেঞ্জ হলে কেপির মান চেঞ্জ হবে, তাপমাত্রা যদি চেঞ্জ না হয় সেক্ষেত্রে কেপির মান কখনো চেঞ্জ হবে না। যেহেতু নিচেরটাই তাপমাত্রার কথা কোনো কিছু বলে দেওয়া নাই, তার মানে উপরেরটার জন্য কেপির মান যা হবে এই নিচেরটা 0.1 অ্যাটমসফিয়ার চাপেও কেপির মান সেম হবে,
কথাটা বোঝা গেছে? কেপির মানটা হচ্ছে তাপমাত্রা চেঞ্জের সাথে সাথে চেঞ্জ হয়, কিন্তু এখানে যেহেতু তাপমাত্রার কথা কোনো কিছু বলে দেওয়া নাই, শুধু চাপটার কথা বলে দেওয়া আছে, তার মানে এই প্রথম পার্টের জন্য কেপির মান যা পাবো আমরা দ্বিতীয় পার্টের জন্য কেপির মান সেমই পাবো। বোঝা গেছে এটা? জি ভাই। এবার দেখো তো আমরা ইয়েটা লিখি, বিক্রিয়াটা লিখে ম্যাথ শুরু করে দিই। N2O4 এটা যখন ভাঙবে তখন আমরা পাবো হচ্ছে 2NO2, মানে N2O4 যখন ভাঙবে আমরা পাবো হচ্ছে এটা। তো যেহেতু প্রশ্নে কোনো কিছুই বলে দেওয়া নাই যে কত মোল নিয়ে বিক্রিয়া শুরু হয়েছে, তো সুতরাং পুরাটাই তোমার হাত নিজের উপর ডিপেন্ড করবে। আমি ধরে নিলাম যে বিক্রিয়ার শুরুতে N2O4 হচ্ছে 1 আর এটা হচ্ছে 0। আমরা ধরে নিলাম এটা x পরিমাণ বিয়োজিত হয়েছে, তাহলে সাম্যাবস্থায় এটা থাকবে হচ্ছে 1 মাইনাসের x পরিমাণ আর এটা উৎপন্ন হবে 2x পরিমাণ। এখন আমার এখানে দেখো আলফার মান বলে দিছে 20%। 20% মানে কি 20/100, আলটিমেটলি পাবো হচ্ছে 0.2। আবার আমরা এটাও জানি যে x = n আলফা, তাহলে এখানে n এর মান কত 1, যেহেতু N2O4 এর বিয়োজন মাত্রা দেওয়া আছে, তো N2O4 এর প্রারম্ভিক ঘনমাত্রা যেহেতু আমার 1, তাহলে আমি n এর জায়গায় 1 বসাবো, তাহলে 1 গুণ আর আলফার মান হচ্ছে 0.2। আচ্ছা, এটা আমরা একটু পরে লিখতেছি, এই মানটা আপাতত লিখবো না, এই মানটা x এর মানটা জাস্ট এখানে নোট করে রাখলাম, এই মানটা আমরা আপাতত এখানে লিখবো না। কেন লিখবো না এটা বুঝতে পারবো পরেই, কেন লিখবো না, যে হ্যাঁ আপাতত লিখবো না, যা আছে তাই, কারণ আমাদের দুইটা ম্যাথ করতে সুবিধা হবে। এই মানটা আমরা একেবারে লাস্টে বসাবো, এক্স এর ভ্যালুটা একেবারে লাস্টে বসাবো। এখন যদি আমার কেপির মান বের করতে হয় তাহলে আমার এটার আংশিক চাপ লাগবে, এটার আংশিক চাপ লাগবে। তাহলে আমরা বের করি, দেখো আংশিক চাপটা, তাহলে আমরা বের করব পি অফ NO2 এর আংশিক চাপ। তো আংশিক চাপ বের করতে হলে উপরে লাগবে মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ বের করতে হলে উপরে হচ্ছে মোল সংখ্যা, যেহেতু আমি NO2 মোল ভগ্নাংশ বের করব, তাহলে NO2 মোল সংখ্যা হবে উপরে আর নিচে হবে মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাসের x প্লাস এর 2x গুণ হবে মোট চাপ, তো মোট চাপ ধরো P ধরে নিলাম। এরপর আমরা ধরো এবার PN2O4 এর জন্য বের করব, PN2O4 এর জন্য PN2O4 এর মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাসের x, তো লিখলাম 1 মাইনাসের x আর নিচে হবে মোট মোল সংখ্যা প্লাস গুণ হবে মোট চাপ। তা দেখো এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে উপরে থাকবে 2x আর নিচে থাকবে হচ্ছে 1 প্লাসের x আর p, এখানে থাকবে হচ্ছে উপরে হচ্ছে 1 মাইনাসের x, নিচে হচ্ছে 1 প্লাসের x গুণ p। ধরো এবার আমরা কেপি রাশিমালাটা বের করে এই মানগুলো একটু বসায় দিব। ধরো আমরা উপরটাই মুছে ফেললাম, এখান থেকে আমরা কেপি ইকুয়াল টু কত পাবো, উপরে হবে এটার আংশিক চাপ P অফ N2 এর আংশিক চাপ স্কয়ার, নিচে হচ্ছে P অফ N2O4। তো এবার আমরা মানগুলো বসাই, দেখো যে N2O4 এর NO2 দেখো আছে 2x বাই 1 প্লাস এর x ইন্টু p, তাহলে 2x বাই 1 প্লাস এর x ইন্টু p আর নিচে হবে, আর এটার অবশ্যই স্কয়ার হবে যেহেতু এটার সামনে স্কয়ার কি আছে, আর এখানে হবে 1 মাইনাসের x বাই 1 প্লাসের x গুণ হচ্ছে p। এটা মুছে ফেললাম, এটার আর দরকার নেই আমাদের। তো আলটিমেটলি এখানে উপরে থাকবে কি দেখো, যেহেতু এটা আমার মেন ভাগের লাইন, গুণ দিয়ে ধরো উল্টায় দিই, যেহেতু এটা আমার মেন ভাগের লাইন ধরো গুণ দিয়ে উল্টায় দিব, উপরে থাকবে, আচ্ছা আগে সিম্পলিফাই করে নিই তারপর দিচ্ছি। তো a স্কোয়ারটা 2 কে স্কোয়ার করলে পাবো আমরা 4, x কে স্কোয়ার করলে পাবো x স্কোয়ার আর নিচে p এর স্কোয়ার করলে পাবো p স্কোয়ার আর নিচে পাবো হচ্ছে 1 প্লাস x হোল স্কোয়ার আর নিচে আছে 1 মাইনাসের x বাই হচ্ছে 1 প্লাসের x গুণ p। এবার আমরা ইয়ে করি,
এটা যেহেতু মেন ভাগের লাইন, উপরেরটা লিখবো আর নিচেরটাকে গুণ দিয়ে উল্টায় দিব। তাহলে দেখো 4x স্কোয়ার পি স্কোয়ার বাই হচ্ছে 1 প্লাস এক্স হোল স্কোয়ার, গুণ দিয়ে উল্টায় দিব। উল্টায় দিলে 1 প্লাস এক্স যাবে উপরে আর 1 মাইনাসের এক্স গুণ পি থাকবে নিচে। দেখো যদি কাটাকাটি করি তাহলে কি আসতেছে, 4x স্কোয়ার, এখানে আছে পি স্কোয়ার, এখানে আছে পি, কাটাকাটি করলে উপরে একটা পি থাকবে, আর উপরে আছে 1 প্লাস এক্স আর এখানে হচ্ছে 1 প্লাস এক্স হোল স্কোয়ার, তো নিচে থাকবে একটা 1 প্লাসের এক্স আর এখানে আছে হচ্ছে 1 মাইনাসের এক্স। এটাকে যদি আলটিমেটলি লিখি তাহলে এরকম পাবো 4x স্কোয়ার পি বাই হচ্ছে 1 মাইনাসের এক্স স্কোয়ার, কীভাবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দিয়ে। এখন এক্স এর মানটা দেখো আমরা জানি যে 0.2, আর ফার্স্টে আমাকে বলে দিছিল চাপের মান হচ্ছে কত, 1 বলে দিছে, তো এই মানগুলো আমরা এখানে বসাইলে আমাদের অঙ্ক শেষ। তো দেখো বসাই, তাহলে 4 ইন্টু 0.2 স্কোয়ার আর পি এর মান বলে দিছে 1 আর নিচে হচ্ছে 1 মাইনাসের 0.2 স্কোয়ার গুণ হচ্ছে হোল স্কোয়ার, সরি এটা হবে না এটা। তো এখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু তোমরা কেপির মানটা পেয়ে যাবা। এখন পরের বার আমাকে বলে দিছে যে দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কেপির মান কত পাই, .166 পাই। এখান থেকে আমরা কেপির মানটা হচ্ছে 0.166 পাই। এবার আমরা পরের ম্যাথটাতে যাই, এটা তো গেলই, পরের ম্যাথটা দেখো। পরের ম্যাথটা আমাকে বলে দিছে, দেখো আমার এই জিনিসটা কাজে লাগবে। আমরা এখান থেকে কে পি ইকুয়াল টু পাইছিলাম হচ্ছে 4x স্কোয়ার পি আর নিচে হচ্ছে 1 মাইনাসের এক্স স্কোয়ার। পরের বার বলছে চাপের মান যদি 0.1 হয় তখন হচ্ছে বিয়োজন মাত্রার মান কত হবে। তো এবার আমি চাপের জায়গায় আমরা 0.1 বসাবো, চাপের জায়গায় কি বসাবো, 0.1 বসাবো, আর কেপির মান এখানে যা পাইছি তাই বসাবো। ধরো কেপির মান কত পাইছি, 0.166 পাইছি, এটাই বসাবো। আর 4x স্কোয়ার পি এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 0.1 আর নিচে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখান থেকে সমীকরণ সমাধান করে এক্স এর মান বের করব। তারপর আমরা জানি এক্স ইকুয়াল টু কত, এন আলফা, তো এখান থেকে আলফা ইকুয়াল টু কত পাবো, এক্স বাই এন দিয়ে আমি আলফার মানটা বের করে ফেলবো। বুঝছো কিনা দেখো, যে এখানে ওই যে আমাদের বের করতে বলছে, আমরা জানি কেপির মান শুধুমাত্র তাপমাত্রা চেঞ্জ হলে চেঞ্জ হয়, আমরা দেখাবো ওই ইফেক্টটা দেখাবো। তো এক্ষেত্রে প্রথম ক্ষেত্রে চাপের মান যখন 1 অ্যাটমসফিয়ার ছিল তখন কেপির মান যা হবে, চাপের মান যখন আমি 0.1 করে ফেলবো তখনও কেপির মান তা থাকবে, কিন্তু বিয়োজন মাত্রার মান চেঞ্জ হয়ে যাবে আর কি। তাহলে এই ক্ষেত্রে আগের কেপির মান আমি এখানে বসাইছি, চাপের জায়গায় 0.1 বসাই, এখান থেকে আমি এক্স এর মানটা বের করে তারপর আমরা এক্স ইকুয়াল টু এন আলফা, আর এখানে এন এর মান তো 1 ছিল, বিক্রিয়াতে আমরা তো দেখছি, তো ওইখান থেকে এক্স এন এর মান যেহেতু 1, তার মানে আমি বলতে পারবো আলফা ইকুয়াল টু এক্স, তার মানে আলফার মান বের করা যে কথা, এক্স এর মান বের করা একই কথা। বুঝছো এটা? জি বুঝছি। আচ্ছা, বাকিরা বুঝছো? এবার দেখো আরেকটা ম্যাথ।
প্রশ্নটা আগে একটু পড়ো। বলছে নাইট্রোজেন আর হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় 25 মোল% অ্যামোনিয়া তৈরি হয়। আর মোট চাপ যদি 50 অ্যাটমসফিয়ার হয় তাহলে কেপির মান কত হবে? তো আমাদের মেইন জিনিসটা যে বোঝা এখানে যে 25% অ্যামোনিয়া যে তৈরি হবে এই জিনিসটা মানে কি সেটা আমাকে বুঝতে হবে। একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছাবে তখন কিন্তু পাত্রের মধ্যে নাইট্রোজেন গ্যাসও থাকবে, হাইড্রোজেন গ্যাসও থাকবে, অ্যামোনিয়া গ্যাসও থাকবে। বললাম একটা বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছাবে তখন পাত্রের মধ্যে নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস তিনটাই থাকবে। তবে ধরে নিলাম যে পাত্রের মধ্যে নাইট্রোজেন গ্যাসও আছে, হাইড্রোজেন গ্যাসও আছে, অ্যামোনিয়া গ্যাসও আছে। এই 25 মোল% অ্যামোনিয়া তৈরি হয়। এই কথার অর্থ হচ্ছে সাম্যাবস্থায় নাইট্রোজেন, হাইড্রোজেন আর অ্যামোনিয়া মিলে যদি আমার 100 মোল থাকে তো এই 100 মোলের মধ্যে 25 মোল হচ্ছে অ্যামোনিয়া থাকবে। কথাটা বুঝছো কিনা দেখো। এই তিনটা মিলে যদি আমার 100 মোল হয় তার মধ্যে 25 মোল হচ্ছে অ্যামোনিয়া থাকবে। বুঝছো? তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস জানি যে তিনটার মোট পরিমাণ সাম্যাবস্থায় 100 মোল, অ্যামোনিয়া আছে 25 মোল। তাহলে অ্যামোনিয়ার মোল ভগ্নাংশ আমরা বের করতে পারবো না? কি বললাম যে সাম্যাবস্থায় এই তিনটা মিলে যদি আমার 100 মোল থাকে, অ্যামোনিয়া থাকবে 25 মোল। তার মানে সাম্যাবস্থায় মোট মোল আছে 100, অ্যামোনিয়া আছে 25। তাহলে আমি এখান থেকে অ্যামোনিয়ার আংশিক চাপ বের মোল ভগ্নাংশ বের করতে পারবো না? মোল ভগ্নাংশ অফ অ্যামোনিয়া কত হবে? অ্যামোনিয়া আছে 25 আর মোট আছে হচ্ছে 100। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 0.25। তো অ্যামোনিয়ার যেহেতু আমি মোল ভগ্নাংশ বের করতে পারছি তাহলে অ্যামোনিয়ার আংশিক চাপও আমরা বের করতে পারবো। তাহলে দেখো অ্যামোনিয়ার আংশিক চাপটা আমরা বের করে ফেলি। তাহলে এখান থেকে আংশিক চাপ অফ অ্যামোনিয়া কত হবে? 0.25 গুণ হচ্ছে মোট চাপ। মোট চাপ কত এখানে? 50। এই কথাটা তো বুঝছি। এটা হচ্ছে আমার মোল ভগ্নাংশ গুণ হচ্ছে মোট চাপ। এখান থেকে আমরা পাই হচ্ছে 12.5 অ্যাটমসফিয়ার। তাহলে এখন দেখো আমার কেপির মান বের করতে হলে নাইট্রোজেন, হাইড্রোজেন আর অ্যামোনিয়ার আংশিক চাপ লাগবে। তো আমি অ্যামোনিয়ার আংশিক চাপ পেয়ে গেলাম, বাকি আছে নাইট্রোজেন আর হাইড্রোজেনের আংশিক চাপ। তো এখন কাজ হচ্ছে আমার এই নাইট্রোজেন আর হাইড্রোজেনের আংশিক চাপ কিভাবে বের করা যায় সেটা দেখা। তো সেটা দেখার জন্য খেয়াল করে দেখো, আমরা জানি আংশিক চাপের, দেখো নাইট্রোজেন, হাইড্রোজেন আর অ্যামোনিয়ার আংশিক চাপের সমষ্টি কত হবে? 50 হবে না? আমরা জানি আংশিক কোন একটা পাত্রের মধ্যে যে গ্যাসগুলা থাকবে তাদের আংশিক চাপের সমষ্টি হবে মোট চাপের সমান। যেহেতু পাত্রের মোট চাপ 50 অ্যাটমসফিয়ার, তার মানে আমি বলতে পারবো নাইট্রোজেনের আংশিক চাপ, হাইড্রোজেনের আংশিক চাপ আর অ্যামোনিয়ার আংশিক চাপের যোগফল হচ্ছে 50। তো এই লাইনটা এখন লিখবো, আংশিক চাপ অফ নাইট্রোজেন, আংশিক চাপ অফ হাইড্রোজেন, আংশিক চাপ অফ অ্যামোনিয়া ইকুয়াল টু হচ্ছে 50। তো এর মধ্যে দেখো আমি অ্যামোনিয়ারটা জানি, তাহলে আমরা আংশিক চাপ অফ নাইট্রোজেন, আংশিক চাপ অফ হাইড্রোজেন সমান সমান হবে 50 মাইনাস আংশিক চাপ অফ অ্যামোনিয়া। তো 50 মাইনাস অ্যামোনিয়ার আংশিক চাপ পাইছি হচ্ছে আমরা 12.5। এখান থেকে আমরা পাবো হচ্ছে 37.5 অ্যাটমসফিয়ার। তো এখন আমরা কি পেয়ে গেলাম? নাইট্রোজেন আর হাইড্রোজেনের আংশিক চাপের সমষ্টি হচ্ছে 37.5। এখন আমাদের কিন্তু সমষ্টি দরকার নাই, আমার দরকার হচ্ছে নাইট্রোজেনের আংশিক চাপ আলাদা, হাইড্রোজেনের আংশিক চাপের আলাদা। তো এখন আমি নাইট্রোজেন আর হাইড্রোজেনের আংশিক চাপ পাইছি 37.5। এই জিনিসটা আমার কাজে লাগবে, এটা একটু সাইডে লিখে রাখলাম, বাকিটা মুছে ফেললাম। হ্যাঁ, এতটুকু তো বুঝছি নাকি? আচ্ছা দেখো, এই জিনিসটা একটু আমার কাজে লাগবে, আর বাকি কোনো কিছুই আপাতত লাগতেছে না।
আংশিক চাপ অফ নাইট্রোজেন প্লাস আংশিক চাপ অফ হাইড্রোজেন হচ্ছে 37.5 অ্যাটমসফিয়ার। এখন একটু খেয়াল করে দেখো যে আংশিক চাপ ইকুয়াল টু কত জানি, মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। এখন খেয়াল করে দেখো, আমি যখন নাইট্রোজেনের আংশিক চাপ বের করব, মোট চাপ যা থাকবে, হাইড্রোজেনের আংশিক চাপ বের করলেও মোট চাপ কি একই থাকবে না? আবার যদি আমি অ্যামোনিয়ার আংশিক চাপ বের করি সেক্ষেত্রেও মোট চাপ একই থাকবে। তার মানে আমরা বলতে পারি যে আংশিক চাপটা হচ্ছে মোল ভগ্নাংশের উপর নির্ভর করে, বলা যায় না? জি আবার এটাও বলতে পারি আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশের সমানুপাতিক, কারণ আংশিক চাপ উপরে আছে, মোল ভগ্নাংশ উপরে আছে। তো এখান থেকে আমরা লিখতে পারবো যে আংশিক চাপ সমানুপাতিক হচ্ছে মোল ভগ্নাংশ। এবার আবার মোল ভগ্নাংশ ইকুয়াল টু কি জানি, উপরে হচ্ছে যার আংশিক চাপ বের করব তার মোল সংখ্যা, সরি যার মোল ভগ্নাংশ বের করব তার মোল সংখ্যা, আর নিচে হচ্ছে কি মোট মোল সংখ্যা না? মোল ভগ্নাংশ মানে কি, উপরে হবে মোল সংখ্যা, মানে যার আংশিক চাপ বের করব তার মোল সংখ্যা হবে, সরি যার মোল ভগ্নাংশ বের করব তার মোল সংখ্যা হবে উপরে, আর নিচে হবে কি মোট মোল সংখ্যা না? আংশিক মানে মোল ভগ্নাংশ ইকুয়াল টু কত, আমরা যার মোল ভগ্নাংশ বের করব তার মোল সংখ্যা নিব উপরে, আর মোট মোল সংখ্যা হচ্ছে আমরা নিচে নিব। মোট মোল সংখ্যা হচ্ছে আমরা নিচে নিব। এখন খেয়াল করো, আমি হাইড্রোজেনের জন্য যখন মোল ভগ্নাংশ বের করব তখন মোট মোল সংখ্যা যা হবে, হাইড্রোজেনের জন্য আমি নাইট্রোজেনের জন্য নিলেও মোট মোল সংখ্যা একই হবে, অ্যামোনিয়ার জন্য নিলেও মোট মোল সংখ্যা একই হবে। তার মানে আমরা বলতে পারি আংশিক চাপ মোট মোল সংখ্যার উপর নির্ভর করে না, বলা যায় না? জি তাহলে আমরা আলটিমেটলি বাকিটা বুঝছো কিনা দেখো। কি বললাম যে আংশিক চাপ, দেখলাম যে আংশিক চাপ ইকুয়াল টু হচ্ছে মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। তো মোট চাপ সবার জন্য সেম থাকার কারণে তো মোট চাপটাকে আমরা কনসিডারেশন আনলাম না। তার মানে আমরা বলতে পারি আংশিক চাপটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে মোল ভগ্নাংশের উপর। আবার আমরা এটা জানি মোল ভগ্নাংশ ইকুয়াল টু হচ্ছে মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। তাহলে এই মোট মোল সংখ্যা আমি যখন নাইট্রোজেনের মোল ভগ্নাংশ বের করবো তখন যা হবে হাইড্রোজেনের জন্য ওই একই হবে, অ্যামোনিয়ার জন্য ওই একই হবে। তার মানে আমরা বলতে পারবো মোট মোল সংখ্যাটাও আংশিক চাপটা মোট মোল সংখ্যার উপর নির্ভর করে না। তাহলে নির্ভর করতেছে কার উপর? শুধুমাত্র মোল সংখ্যার উপর। তার মানে আমরা বলতে পারবো আংশিক চাপ হচ্ছে মোল সংখ্যার সমানুপাতিক। এই জিনিসটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে আমি একটা জিনিস শিখলাম, আংশিক চাপ হচ্ছে মোল সংখ্যার সমানুপাতিক। তো এবার আমরা বিক্রিয়ার দিকে, হ্যাঁ এবার আমরা একটু বিক্রিয়ার দিকে তাকাই। দেখো দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেনের রেশিও দেখো, এটা নাইট্রোজেন আছে 1 মোল, এটা আছে আমার 3 মোল। নাইট্রোজেন হচ্ছে আমার 1 মোল, আর দেখো নাইট্রোজেনের সামনে 1 আছে, হাইড্রোজেনের সামনে 3 আছে। তার মানে আমরা যেহেতু বলছি মোল আংশিক চাপ হচ্ছে মোল সংখ্যার সমানুপাতিক, সেহেতু নাইট্রোজেনের আংশিক চাপকে যদি আমি x ধরি তাহলে হাইড্রোজেনের আংশিক চাপ কত হবে? 3x হবে না? বুঝছো কিনা দেখো। আমরা একটু আগে প্রমাণ করলাম যে আংশিক চাপ হচ্ছে মোল সংখ্যার সমানুপাতিক। তো নাইট্রোজেনের মোল সংখ্যা হচ্ছে 1, হাইড্রোজেনের হচ্ছে 3। তার মানে নাইট্রোজেনের আংশিক চাপকে যদি আমি x ধরি তাহলে হাইড্রোজেনের আংশিক চাপটাকে 3x ধরতে হবে। তাহলে দেখো আংশিক চাপ অফ নাইট্রোজেনকে যদি আমি x ধরি, আংশিক চাপ অফ হাইড্রোজেনকে আমার ধরতে হবে 3x। তাহলে দেখো এইখানে আমি যা লিখতে পারবো x, আর এইখানে লিখতে পারবো 3x। দেখো এখান থেকে এবার দেখো আমরা এই জায়গায় লিখতে পারবো x, আর এই জায়গায় লিখতে পারবো 3x সমান সমান হচ্ছে 37.5। তাহলে এখান থেকে আমরা 4x সমান সমান হচ্ছে 37.5। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত পাবো?
এক্সিকিউটিভ পাবো 9.375। তাহলে এটা কার পেলাম, এক্স কার ধরছিলাম নাইট্রোজেনের, তো নাইট্রোজেনের আংশিক চাপ পেয়ে গেলাম। তাহলে আংশিক চাপ অফ নাইট্রোজেন ইকুয়াল টু হবে 9.375 অ্যাটমসফিয়ার। তো এবার আমাদের বের করতে হবে হাইড্রোজেনের। তো আংশিক চাপ অফ হাইড্রোজেন কত, 3x। তাহলে 3 গুণ x এর মান হচ্ছে 9.375। তাহলে আসে হচ্ছে কত, 28.125 অ্যাটমসফিয়ার। তো এখন দেখো আমি আমার যেহেতু ক্যাপির মান বের করতে বলছে, তিনটার আলাদা আলাদা আংশিক চাপ লাগতো। তো এখন দেখো আমি নাইট্রোজেনের আংশিক চাপ পেয়ে গেলাম, হাইড্রোজেনের পেয়ে গেলাম, আর ফার্স্টে তো আমরা অ্যামোনিয়ার আংশিক চাপ পাইছিলাম, এটা অ্যামোনিয়ারটা পাইছিলাম হচ্ছে 12.5 অ্যাটমসফিয়ার। এবার দেখো আমরা তিনটায় পেয়ে গেলাম, নাইট্রোজেনের আংশিক চাপও জানি, হাইড্রোজেনেরটাও জানি, নাইট্রোজেনেরটাও জানি, হাইড্রোজেনের জানি, সবগুলাই জানি। তো এখন খালি ক্যাপি সমীকরণ লিখে মানগুলা বসাই দিবা। তো এবার ক্যাপি সমীকরণ কত হবে দেখো, ক্যাপি ইকুয়াল টু কত হবে, উপরে হবে অ্যামোনিয়ার আংশিক চাপ, যেহেতু অ্যামোনিয়ার সামনে 2 আছে আমি সামনে পাওয়ার 2 দিব, আর নিচে হবে আমার নাইট্রোজেনের আংশিক চাপ, হবে হাইড্রোজেনের আংশিক চাপ, আর হাইড্রোজেনের সামনে যেহেতু 3 আছে দিয়ে দিব 3। তো এখন দেখো না, অ্যামোনিয়ার আংশিক চাপ জানি, এখানে বসায় দিব, নাইট্রোজেনের আংশিক চাপ এখানে বসায় দিব, হাইড্রোজেনের আংশিক চাপটা এখানে বসায় দিব। বুঝছো কিনা দেখো। জি বুঝছি। মিটিং কয় মিনিট আছে একটু দাঁড়াও এখানে। 4 মিনিট আছে, 4 মিনিট, 3 মিনিটের মতো আছে। এরপরে আমরা মোটামুটি ইয়ার যে ক্যাপিক অ্যাসিড যত টাইপের ম্যাথ ছিল এগুলো আমি সব করাই দিছি। এরপরেও যদি না পারো কোনো কিছু, ওইটা আমাকে পাঠাইও, আমি করাই দিব না। হ্যাঁ, মানে ক্যাপিক অ্যাসিড রিলেটেড যত রকমের ম্যাথ সম্ভব সবগুলাই দেখাইছি আমি। এরপরে যদি মনে হয় যে আমি পারবো না কোনো একটা জিনিস, সেটা আমাকে বইলো, আমি দেখাই দিব। হ্যাঁ, এখন সিলেবাসে দেখো তো, তাপমাত্রার উপর সাম্য ধ্রুবকের মানে সাম্য ধ্রুবকের উপর তাপমাত্রার প্রভাব, এই টপিকটা আছে কিনা একটু দেখো তো। এটা দেখো, আমি নতুন একটা মিটিং দেই, এটাতে জয়েন করো। হ্যাঁ, না থাকলে তো পড়ায় তো লাভ নাই, এটা দেখো। হ্যাঁ, দেখো, তাই এর আগে আমরা এই আমি এখন যে জিনিসগুলো পড়াবো, এই জিনিসগুলো হচ্ছে তোমার কেমিস্ট্রি সেকেন্ড পার্টের ফার্স্ট চ্যাপ্টারের তে আছে এগুলা। তো এগুলা এই চ্যাপ্টারও কিছু কাজে লাগবে আর কি, বুঝছো। এই জন্য আমি এখানে পড়াই দিতেছি ভালো করে, যাতে পরে আর পড়া না লাগে। ঠিক আছে, ওই লুইস মতবাদ, তারপরে ব্রনস্টেড লাউরি মতবাদ, তারপরে অ্যারেনিয়াসের মতবাদ, এগুলো আছে না, এগুলো কিন্তু সেকেন্ড পার্টে আছে, সেকেন্ড পার্টের ফার্স্ট চ্যাপ্টারে। তো এগুলা আপাতত লাগবে আর কি, এই চ্যাপ্টারও লাগবে এই জিনিসগুলো, বুঝছো। তো এই জন্য আমি এই চ্যাপ্টারই পড়াই দিতেছি ভালো করে, পরে যাতে আর ওই চ্যাপ্টারে না পড়ানো লাগে। হ্যাঁ, তো দেখো শুরু করলাম। হ্যাঁ, তো আমরা 9-10-এ কি শিখে আসছিলাম, যে অ্যাসিড কাকে বলে, যে এইচ প্লাস আয়ন দেয় তাকে আমরা অ্যাসিড বলি, যে ওএইচ মাইনাস আয়ন দেয় তাকে আমরা ক্ষার বলি। তো এখন এগুলো চেঞ্জ হয়ে যাবে। তো অ্যাসিড ক্ষার তত্ত্ব আছে মোট 6টা, তো আমাদের বইয়ে আছে হচ্ছে 3টা পড়লে যথেষ্ট। প্রথম যেটা, সেটা হচ্ছে অ্যারেনিয়াসের মতবাদ। অ্যারেনিয়াসের মতবাদ, দেখো অ্যারেনিয়াসের মতবাদ হচ্ছে বলে, যেসব হাইড্রোজেন বিশিষ্ট যৌগ জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে। এই কথার অর্থ হচ্ছে, কোনো একটা যৌগের মধ্যে আগে থেকে হাইড্রোজেন থাকা লাগবে, এবং সে যদি জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, তাহলে সেটাকে আমরা অ্যাসিড বলবো। বুঝা গেছে? কথাটা হচ্ছে এরকম, কোন একটা যৌগ H+ আয়ন দিলেই আমি তাকে অ্যাসিড বলবো না। অ্যারেনিয়াস মতবাদ অনুসারে
ওই যৌগটার মধ্যে আগে থেকে হাইড্রোজেন থাকা লাগবে, প্লাস জলীয় দ্রবণে H+ আয়ন দেওয়া লাগবে, তাহলে ওইটাকে আমরা অ্যারেনিয়াস মতবাদ অনুসারে অ্যাসিড বলতে পারবো। কথাটা বুঝো নাই মনে হয় না? জি বুঝছি। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডকে যখন আমরা পানিতে মিশাবো তখন এই কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বন ডাইঅক্সাইড পানির সাথে কার্বনিক অ্যাসিড তৈরি করে, তারপরে এই কার্বনিক অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আর HCO3- তৈরি করে। তো খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইডকে যখন আমি জলীয় দ্রবণে দিলাম তখন আমরা কি পাইছি? H+ আয়ন পাইছি না? কথাটা দেখো, কার্বন ডাইঅক্সাইডকে আমি যখন জলীয় দ্রবণে দিলাম, এ কথার অর্থ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে আমি পানির সাথে যখন দিলাম তখন কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করছে, তারপরে এই কার্বনিক অ্যাসিড ভেঙে H+ আর এটা উৎপন্ন করছে। তো এখন খেয়াল করে দেখো, কার্বন ডাইঅক্সাইডকে যখন আমি জলীয় দ্রবণে দিলাম তখন H+ আয়ন পাইলাম, কিন্তু কার্বন ডাইঅক্সাইডে কি আগে থেকে হাইড্রোজেন আছে? কার্বন ডাইঅক্সাইডে কিন্তু আগে থেকে হাইড্রোজেন নাই, তার মানে অ্যারেনিয়াস মতবাদ অনুসারে একে আমি অ্যাসিড বলতে পারবো না। অ্যারেনিয়াস মতবাদ অনুসারে আমাকে যদি অ্যাসিড বলতে হয়, আগে ওই যৌগের মধ্যে হাইড্রোজেন থাকতে হবে, জলীয় দ্রবণে H+ আয়ন দেওয়া লাগবে। তার আগে হাইড্রোজেন নাই কিন্তু সে জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, তো সেই কারণে তাকে আমি অ্যারেনিয়াস মতবাদ অনুসারে অ্যাসিড বলতে পারবো না। অ্যারেনিয়াস মতবাদ অনুসারে যদি আমাকে অ্যাসিড বলতে হয়, জলীয় দ্রবণে যোগ করার আগেই আমার হাইড্রোজেন থাকা লাগবে এবং জলীয় দ্রবণে H+ আয়ন দেওয়া লাগবে। যেমন HCl এর কথা চিন্তা করি, HCl এর আগে থেকেই হাইড্রোজেন আছে এবং HCl জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, এটাকে আমরা অ্যারেনিয়াস মতবাদ অনুসারে অ্যাসিড বলতে পারবো। কারো কোনো কোশ্চেন থাকলে বল। শোভন? ওকে, তাহলে অ্যারেনিয়াস মতবাদ অনুসারে আমার কোনো একটা যৌগের মধ্যে আগে থেকে হাইড্রোজেন থাকা লাগবে এবং জলীয় দ্রবণে H+ আয়ন দেওয়া লাগবে, এটাকে। তারপর হচ্ছে আমি এই খাতাতে এগুলো লেখা আছে আমার খাতায়, এগুলো তোমাকে আমি দিয়ে দিব। তারপরে আমরা অ্যারেনিয়াস মতবাদ অনুসারে আমি কাদেরকে ক্ষার বলবো। অ্যারেনিয়াস মতবাদ অনুসারে আমরা কাদেরকে ক্ষার বলবো, দেখো। তো যে সকল যৌগে আগে থেকে হাইড্রোজেন আছে এবং জলীয় দ্রবণে OH- দিবে ওইগুলাকে আমরা ক্ষার বলবো। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, আগে থেকেই আমার OH আছে এবং সে জলীয় দ্রবণে OH- আয়ন দেয়, এটাকে আমরা অ্যারেনিয়াস মতবাদ অনুসারে এটাকে আমরা ক্ষার বলবো। কিন্তু অ্যারেনিয়াস মতবাদ অনুসারে আমরা অ্যামোনিয়াকে ক্ষার বলতে পারবো না, যদিও অ্যামোনিয়া জলীয় দ্রবণে OH আয়ন দেয়, যদিও অ্যামোনিয়া জলীয় দ্রবণে OH- আয়ন দেয়, কিন্তু অ্যামোনিয়ার মধ্যে আগে থেকে যেহেতু কোনো OH নাই, এই জন্য এই মতবাদ অনুসারে আমি অ্যামোনিয়াকে ক্ষার বলতে পারবো না। বুঝা গেছে? জি। যেমন ধরো আমি যখন অ্যামোনিয়াকে পানিতে মিশাবো তখন এই অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, তারপর এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভেঙে NH4+ আর OH- তৈরি করবে। খেয়াল করো, অ্যামোনিয়ার মধ্যে আগে থেকে কোনো OH নাই কিন্তু সে জলীয় দ্রবণে ঠিকই OH- আয়ন দিছে। তো আমার অ্যারেনিয়াসের মতবাদ অনুসারে একে আমি ক্ষার বলতে পারতেছি না, কেন? কারণ তার মধ্যে আগে থেকে কোনো OH ছিল না, এই জন্য। বুঝা গেছে? তো এখন আমরা দেখব অ্যারেনিয়াস মতবাদের সীমাবদ্ধতা। এগুলো আমার খাতায় লেখা আছে, আমি এখনই পাঠিয়ে দিই পড়ানো শেষ হলে। হ্যাঁ, এবার আমাদের যে টপিক সেটা হচ্ছে অ্যারেনিয়াস মতবাদের সীমাবদ্ধতা। এক নাম্বার সীমাবদ্ধতা হচ্ছে
কোনো একটা যৌগ অ্যাসিড নাকি ক্ষার এটা জাজ করার জন্য অবশ্যই আমাকে জলীয় দ্রবণ নিতে হবে। জলীয় দ্রবণ ছাড়া বা পানি ছাড়া এই মতবাদ কাজ করে না। অর্থাৎ কোনো একটা যৌগ অ্যাসিড কিনা সেটা বোঝার জন্য ওই যৌগটাকে আমার পানিতে মিশাইতে হবে। যদি পানি না থাকে তাহলে এই মতবাদ অনুসারে কোনটা অ্যাসিড বা কোনটা ক্ষার সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। বুঝছো কিনা দেখো। এরপরে 2 নাম্বার শর্ত হচ্ছে কার্বন ডাই অক্সাইড একটা অ্যাসিড, অ্যামোনিয়া একটা ক্ষার, কিন্তু এই মতবাদ অনুসারে কার্বন ডাই অক্সাইডকে আমরা অ্যাসিড বলতে পারতেছি না, অ্যামোনিয়াকে আমরা ক্ষার বলতে পারতেছি না। কার্বন ডাই অক্সাইড কিন্তু বাস্তবে একটা অ্যাসিড, অ্যামোনিয়া কিন্তু বাস্তবে একটা ক্ষার, কিন্তু অ্যারেনিয়াস মতবাদ অনুসারে আমি কার্বন ডাই অক্সাইডকে আমি অ্যাসিড বলতে পারতেছি না, অ্যামোনিয়াকে আমি ক্ষার বলতে পারতেছি না। এটা হচ্ছে তার সীমাবদ্ধতা। তারপরে এবার অ্যারেনিয়াসের মতবাদের প্রযোজ্যতা, মানে এবার যেটা দেখবো সেটা হচ্ছে প্রযোজ্যতা। 1 নাম্বার প্রযোজ্যতা হচ্ছে এই অ্যারেনিয়াস মতবাদ দিয়ে আমি অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়া খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারি। অ্যারেনিয়াসের মতবাদ দিয়ে আমরা অ্যাসিড ক্ষারের যে প্রশমন বিক্রিয়াগুলো এগুলো আমরা খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারি। যে ধরো HCl আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড আর পানি, এটা তো একটা প্রশমন বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা খুব ভালোভাবে ব্যাখ্যা করা যায় অ্যারেনিয়াসের মতবাদ অনুসারে। 2 নাম্বার প্রযোজ্যতা হচ্ছে অ্যারেনিয়াস মতবাদের যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক খুব ভালোভাবে ব্যাখ্যা করা যায়। বিয়োজন ধ্রুবক কাকে বলে সেটা আমরা নেক্সটে পড়ব। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক খুব ভালোভাবে ব্যাখ্যা করা যায়। এরপরে 3 নাম্বারটা হচ্ছে অ্যালকোহলে যদিও আগে থেকে আমরা দেখো অ্যালকোহল যদি লিখি, অ্যালকোহলটাকে আমরা কিভাবে লিখি, অ্যালকোহলটাকে লিখি আমরা ROH লিখে। দেখো অ্যালকোহলে যদিও আমার আগে থেকে কি আছে, OH আছে না, কিন্তু হ্যাঁ কিন্তু অ্যালকোহল জলীয় দ্রবণে মানে অ্যালকোহলের আগে থেকেই OH আছে, কিন্তু জলীয় দ্রবণে সে OH আয়ন দিতে পারে না, যার কারণে এটাকে আমরা ক্ষার বলতে পারি না। কারণ অ্যারেনিয়াসের মতবাদ অনুসারে বাস্তবে কিন্তু অ্যালকোহল খান না, বাস্তবে অ্যালকোহল খান না। তো অ্যালকোহলের আগে থেকে OH আছে, কিন্তু জলীয় দ্রবণে সে যেহেতু OH আয়ন দেয় না, তার মানে অ্যারেনিয়াস মতবাদ অনুসারে তাকে আমরা ক্ষার বলতে পারবো না, আর বাস্তবেও সে খান না। তার মানে অ্যালকোহলের ক্ষার ধর্ম আছে কি নাই সেটা অ্যারেনিয়াসের মতবাদের সাহায্যে খুব ভালোভাবে ব্যাখ্যা করা যায়। বুঝছো কিনা দেখো। জি বুঝছি। এবার হচ্ছে আমরা প্রোটন মতবাদ দেখবো। হ্যাঁ, বা প্রোটন মতবাদ অথবা ব্রনস্টেড লাউরি মতবাদ। প্রোটন মতবাদকে আমরা ব্রনস্টেড লাউরি মতবাদও বলি। হ্যাঁ, ব্রনস্টেড লাউরি মানে দুইজন বিজ্ঞানী, একজন বিজ্ঞানীর নাম হচ্ছে ব্রনস্টেড আর একজন বিজ্ঞানীর নাম হচ্ছে লাউরি। তো এই দুইজন মিলে এই মতবাদটা দিছে, এই জন্য এই মতবাদটাকে আমরা ব্রনস্টেড লাউরি মতবাদ বলি। তো এই ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে যে পদার্থ অ্যাসিড কাকে বলবো, দেখো ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে আমরা কাদেরকে অ্যাসিড বলবো, যে সকল পদার্থ অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে। প্রোটন মানে হচ্ছে H+। কিভাবে দেখো, হাইড্রোজেন মানে তার মধ্যে একটা ইলেকট্রন থাকে, একটা প্রোটন থাকে। তো হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে সেটাকে আমরা কি এভাবে লিখি না, H+ আকারে লিখি না। নর্মাল অবস্থায় হাইড্রোজেনে আমার একটা ইলেকট্রন আছে, একটা প্রোটন আছে। এখন আমি যদি এই হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রনটাকে বের করে দেই তাহলে এই হাইড্রোজেনের মধ্যে থাকবে কি শুধুমাত্র একটা প্রোটন না। তাহলে এই H+টাকে আমরা বলবো প্রোটন। বুঝা গেছে।
জি বুঝছি। ওকে, তাহলে এতক্ষণ আসছো? দেখো, তো অ্যাসিড কাদেরকে বলবো? যে সকল পদার্থ অন্য পদার্থকে প্রোটন দান করতে পারে তাদেরকে আমরা অ্যাসিড বলবো। ঠিক আছে? যে সকল পদার্থ অন্য সকল পদার্থকে প্রোটন দান করতে পারবে, অর্থাৎ যে সকল পদার্থ H+ দান করতে পারবে অথবা প্রোটন দান করতে পারবে তাদেরকে আমরা অ্যাসিড বলবো। আর ক্ষার কাকে বলবো? যে সকল পদার্থ প্রোটন গ্রহণ করতে পারবে। যে সকল পদার্থ প্রোটন দান করতে পারবে তাদেরকে আমরা বলবো অ্যাসিড, আর যে সকল পদার্থ প্রোটন গ্রহণ করতে পারবে তাদেরকে আমরা বলবো ক্ষার। বুঝা গেছে? তো এই মতবাদ অনুসারে আমরা যৌগ, অ্যানায়ন, ক্যাটায়ন এগুলোর অম্লত্ব, ক্ষারকত্ব ব্যাখ্যা করতে পারি। আগেরটার ক্ষেত্রে দেখো, অ্যারেনিয়াসের মতবাদ অনুসারে আমরা শুধুমাত্র যৌগের অম্লত্ব বা ক্ষারত্ব ব্যাখ্যা করতে পারতাম, কিন্তু ব্রনস্টেড-লাউরি মতবাদ দিয়ে আমি কোনো একটা যৌগের অম্লত্ব ক্ষারত্ব ব্যাখ্যা তো করতে পারবো, সাথে আমি অ্যানায়নের ক্ষারকত্ব ব্যাখ্যা করতে পারবো, ক্যাটায়নের ক্ষারকত্ব ব্যাখ্যা করতে পারবো। বুঝা গেছে এটা? তো এবার আমরা প্রোটন মতবাদ অনুসারে অ্যাসিডের শ্রেণী বিভাগ দেখব। তো প্রথম যেটা হচ্ছে নিরপেক্ষ অণু। নিরপেক্ষ অণু অথবা এটাকে আমরা বলি আণবিক শ্রেণী। দেখো, HCl এর মধ্যে যেহেতু আর হাইড্রোজেন আছে, সে কি করতে পারবে? H+ ত্যাগ করতে পারবে, এই জন্য সে একটা কি, ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে সে একটা অ্যাসিড। তারপরে ধরো HNO3, এই নাইট্রিক অ্যাসিডের মধ্যে যেহেতু আমার হাইড্রোজেন আছে, তার মানে সে H+ ত্যাগ করতে পারবে, যার কারণে সেও একটা অ্যাসিড। তারপরে CH3COOH, এটার মধ্যেও যেহেতু আমার হাইড্রোজেন আছে, তো সে সুতরাং আমার কি করতে পারবে? H+ ত্যাগ করতে পারবে। তো এই প্রোটন মতবাদ বা ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে তাকে আমরা অ্যাসিড বলব। এখন এগুলাকে নিরপেক্ষ বলার কারণ হচ্ছে এগুলার উপরে কিন্তু কোনো চার্জ নাই। এগুলাকে নিরপেক্ষ বলার কারণ হচ্ছে এগুলার উপরে কিন্তু কোনো চার্জ নাই, কিন্তু এই জন্য এগুলাকে আমরা বলতেছি নিরপেক্ষ অণু। বুঝছো এটা? দেখো, বিক্রিয়াটা যদি একটা দেখায় দিই, HCl প্লাস হচ্ছে, আচ্ছা ইয়ার জিনিসটা একটু ভালো করে ক্লিয়ার করে নিই, ক্ষার জিনিসটা, তারপর আমরা এখানে আসতেছি। যে ব্রনস্টেড-লাউরি মতবাদ অনুসারে ক্ষার কাদেরকে বলবো? তো একটু খেয়াল করে দেখো, H+ মানে কি? তার মধ্যে কোনো ইলেকট্রন নাই। হাইড্রোজেন মানে তার মধ্যে একটা ইলেকট্রন আছে, আর H+ মানে তার মধ্যে কোনো ইলেকট্রন নাই। এখন যে কেউ যদি আমার এই H+টাকে গ্রহণ করতে চায়, তাহলে এই হাইড্রোজেনকে আমার কয়টা ইলেকট্রন দিয়ে গ্রহণ করতে হবে? আমরা জানি হাইড্রোজেনের s অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। এখন যে কেউ যদি আমার এই প্রোটনটাকে গ্রহণ করতে চায়, তাকে অবশ্যই হাইড্রোজেনকে 2টা ইলেকট্রন দিয়ে গ্রহণ করতে হবে। তাহলে কারা এই H+টাকে গ্রহণ করতে পারবে? যাদের মধ্যে মিনিমাম 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। তো মিনিমাম 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকলেই তারা এই প্রোটনটাকে গ্রহণ করতে পারবে। বুঝো নাই? আবার বলবো? বাকিরা বুঝছো নাকি আবার বলবো? আচ্ছা, হাইড্রোজেনের নরমাল ইলেকট্রন হচ্ছে 1s1। তো H+ মানে কি? তার মধ্যে কোনো ইলেকট্রন নাই। এখন আমরা বলছিলাম প্রোটন মতবাদ অনুসারে আমরা ক্ষার কাদের বলছিলাম? যারা প্রোটন গ্রহণ করতে পারে, অর্থাৎ যারা H+ গ্রহণ করতে পারে তাদেরকে আমরা ক্ষার বলতাম। এখন এই H+টাকে যদি গ্রহণ করতে হয়, তাহলে আমার হাইড্রোজেনকে 2টা ইলেকট্রন দিয়ে তারপর গ্রহণ করতে হবে, কারণ হাইড্রোজেনের তো এখন কোনো ইলেকট্রন নাই। হাইড্রোজেন তো বন্ধন গঠনে কখন যাবে? যদি তার কক্ষপথটা পূর্ণ হয় তখনই সে বন্ধন গঠনে যাবে। তাহলে হাইড্রোজেনের যদি বন্ধন গঠন করতে হয়, তাহলে তার কক্ষপথ পূর্ণ করা লাগবে। আর হাইড্রোজেনের যে একটা অরবিটাল আছে, s অরবিটাল, আর এই অরবিটাল ইলেকট্রন ধরে কয়টা? 2টা। তাহলে যারা হাইড্রোজেন H+টাকে 2টা ইলেকট্রন দিতে পারবে, তারাই এই H+টাকে গ্রহণ করতে পারবে।
বুঝছো কিনা? তাহলে কারা এইচ প্লাসটাকে, তাহলে এই এইচ প্লাসটাকে গ্রহণ করতে হলে আমার এইচ প্লাসকে এক জোড়া ইলেকট্রন দিয়ে তারপর গ্রহণ করতে হবে। তাহলে কারাই এইচ প্লাসকে এক জোড়া ইলেকট্রন দিতে পারবে? যাদের মধ্যে এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে তারাই এই এইচ প্লাসটাকে এক জোড়া ইলেকট্রন দিয়ে গ্রহণ করতে পারবে। তাহলে তার মানে আমরা বলতে পারি ক্ষার মানে হচ্ছে, প্রোটন মতবাদ অনুসারে ক্ষার মানে হচ্ছে যাদের মধ্যে মিনিমাম এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে তাদেরকে আমরা প্রোটন মতবাদ অনুসারে ক্ষার বলবো। বুঝছো কিনা দেখো। বুঝো না এটা? যেমন অ্যামোনিয়ার কথা চিন্তা করো, অ্যামোনিয়াতে, অ্যামোনিয়ার যদি আমরা ইয়েটা লিখি এরকম আর কি। তো আমরা জানি নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 5টা। তো এই 3টা বন্ধনে সে দিবে 3টা, হাইড্রোজেনও প্রত্যেকটা বন্ধনে একটা একটা করে দিবে। তাহলে এই নাইট্রোজেন কিন্তু 3 বন্ধনে 3টা দিছে, তার শেষ কক্ষপথে ইলেকট্রন ছিল 5টা। তাহলে আরো 2টা ইলেকট্রন কি আছে? মুক্ত আছে না? এই 2টা ইলেকট্রনকে আমরা কি বলতেছি? মুক্ত জোড় ইলেকট্রন। এখন এই নাইট্রোজেনে যেহেতু আমার এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, তো নাইট্রোজেন ইচ্ছা করলেই কিন্তু আমার একটা H+ কে গ্রহণ করতে পারবে। তার মানে অ্যামোনিয়াকে অ্যারেনিয়াস মতবাদ অনুসারে ক্ষার হিসেবে ব্যাখ্যা করা না গেলেও এই ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে তাকে আমরা ক্ষার বলতে পারবো। বুঝছো কিনা? বুঝো নাই? কিভাবে? যে আমরা জানি যে যদি যারা প্রোটন গ্রহণ করতে পারে তাদেরকে আমরা ক্ষার বলি। তাহলে প্রোটন কারা গ্রহণ করতে পারবে? যাদের মধ্যে মিনিমাম এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে তারাই শুধুমাত্র আমার প্রোটন গ্রহণ করতে পারবে। এখন অ্যামোনিয়াতে যেহেতু আমার এক জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে, সেই কারণে অ্যামোনিয়া কি করতে পারবে? একটা প্রোটন গ্রহণ করতে পারবে। তাহলে এখন দেখো, আমরা যদি এখানে HCl এর সাথে ধরো অ্যামোনিয়ার বিক্রিয়া দিলাম, এই ক্ষেত্রে কি হবে? সে যেহেতু অ্যাসিড, সে কি করবে? H+ ত্যাগ করবে, আর এই H+টা কে গ্রহণ করবে? অ্যামোনিয়া গ্রহণ করবে না? তো HCl H+ ত্যাগ করে হয়ে যাবে Cl-, আর এই H+টা অ্যামোনিয়া গ্রহণ করে হয়ে যাবে NH4+। বুঝছো কিনা দেখো। তাহলে আমরা, তাহলে পানিকে কিন্তু আমরা ক্ষার বলতে পারবো, ক্ষার বলা যাবে না? পানিকে কিন্তু আমরা ক্ষারও বলতে পারবো, আবার অ্যাসিডও বলতে পারবো। কেন? দেখো, এই মতবাদ অনুসারে আমি পানিকে ক্ষারও বলতে পারবো, আবার অ্যাসিডও বলতে পারবো। কিভাবে? দেখো, এই পানির মধ্যে যেহেতু আমার হাইড্রোজেন আছে, তার মানে সে কি করতে পারবে? H+ দান করতে পারবে। আবার এই পানির মধ্যে যেহেতু 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, পানির মধ্যে কিন্তু অক্সিজেনের 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, তার মানে সে কি করতে পারবে? একটা প্রোটন গ্রহণ করতে পারবে না? বুঝো নাই? পানির মধ্যে যেহেতু আমার 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, সেহেতু পানি কি হিসেবে কাজ করবে? একটা প্রোটন যেহেতু গ্রহণ করতে পারবে, সে কারণে সে ক্ষার হিসেবে কাজ করবে। আবার পানির মধ্যে যেহেতু হাইড্রোজেন আছে, তাহলে পানি কি করতে পারবে? প্রোটন ত্যাগ করতে পারবে, তো সেই কারণে তাকে আমি অ্যাসিডও বলতে পারবো। বুঝা গেছে? ধরো আমি পানিকে, ধরো আমি যদি HCl এর সাথে বিক্রিয়া দিই, পানিকে যখন আমি একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া দিব, তো পানি তখন ক্ষার হিসেবে কাজ করবে। তো ক্ষার হিসেবে কাজ করলে HCl H+ ত্যাগ করবে, এই H+টা পানি গ্রহণ করবে, গ্রহণ করে হয়ে যাবে H3O+। আবার আর বাকি থাকবে এখানে Cl-। এবার পানিকে যদি আমি একটা ক্ষারের সাথে বিক্রিয়া দিই, ধরো আমি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দিলাম, তাহলে এবার পানি অ্যাসিড হিসেবে কাজ করবে। পানিকে যদি আমি ক্ষারের সাথে বিক্রিয়া দিই তখন সে অ্যাসিড হিসেবে কাজ করবে, পানিকে যদি আমি অ্যাসিডের সাথে বিক্রিয়া দিই তখন সে ক্ষার হিসেবে কাজ করবে। এখন দেখো, এই পানিকে, পানি কি করবে? H+ ত্যাগ করবে, এই H+টা হচ্ছে সে গ্রহণ করবে, গ্রহণ করে সে হয়ে যাবে NH4+, আর পানি H+ ত্যাগ করে হয়ে যাবে OH-। বুঝছো কিনা দেখো। এখানে সে 2টা হিসেবে কেন কাজ করছে? কারণ হচ্ছে কারণ তার মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, যার কারণে সে একটা প্রোটন গ্রহণ করতে পারবে। আর সে অ্যাসিড হিসেবে কেন কাজ করতেছে? কারণ তার মধ্যে হাইড্রোজেন আছে। বুঝা গেছে এটা? ওকে, আমরা আজকে এতটুকু থাকুক তাহলে। হ্যাঁ, নেক্সট শুক্রবারে সকাল 9টা করবো। হ্যাঁ, সবাইকে জানাই দিও।
আসসালামু আলাইকুম। আচ্ছা, ভিডিওটা আমি এখনই দিয়ে দিচ্ছি, হ্যাঁ, বা একটু লেট হতে পারে, দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।